আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিযানের চতুর্থ পর্বে। এই পর্বে যাব আমরা চুমরং থেকে ডোভান, যার দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এই যাত্রাপথে আমাদের সাথে থাকবে ঝর্ণা, ঘন জঙ্গল, পাহাড়ি দুর্গম চড়াই এবং তার সাথে ঘন বাঁশের জঙ্গল। এই সমস্ত কিছুকে ফেলে রেখে আর সাথে বৃষ্টিকে নিয়ে আমরা সিনুয়া, আপার সিনুয়া, ব্যাম্বো ক্রস করে পৌঁছাবো আমাদের আজকের গন্তব্য ডোভানে। আজকের পর্বে এটা কেবলই একটি অভিযান নয়, প্রকৃতি তার দুহাত ভরে সতেজতায় আমাকে বা আমাদের বন্ধুদের সবাইকে সজীব চেতনায় উদ্বুদ্ধ করে তুলবে এবং প্রকৃতির সেই সবুজ রঙের আভা মেখে যা আমার বন্ধু মান্ডিকে উদ্বুদ্ধ করবে ব্লগ বানানোর, যা দেখে আমরা সত্যি অবাক হয়েছিলাম, আপনারাও হবেন। You need this type of climate in India. এই অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিযান যাত্রাটা আমাদের কাছে তীর্থযাত্রা থেকে নেহাত কম কিছু নয়, তাই আমাদের সাথে এই যাত্রায় সামিল হন আর প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করুন। সময় এখন সকাল 6:45। তো এই মুহূর্তে অন্নপূর্ণাতে সানরাইজ চলছে, তো সূর্যের আলোটা পড়েছে, জাস্ট স্পেকটাকুলার লাগছে। আর কালকে যেখান থেকে ছিলাম কিমরঙে, তো সেখান থেকে আজকে আছি চুমরঙে, আরও কাছে চলে এসেছি, মানে আরও অভাবনীয় লাগছে। জাস্ট মানে কি বলবো, কিছু আর বলা যাবে না, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। চুমরং গ্রাম, আর নিচে আমাদের হোমস্টের মালিক কাজী ম্যানেস্ট্রি সকালবেলায় রুটে কাজকর্ম শুরু করে দিয়েছেন। এটা হচ্ছে অন্নপূর্ণা, আর এইটা হচ্ছে ফিস্টেল। এখন যে ব্যালকনিতে আছি সেই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। তো আজকে 13ই মে, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে এই দিনটা। তো মোটামুটি ব্যাগ সবাইকার গোছানো হয়ে গেছে, আর আমরা মোটামুটি রেডি। আর এদিকে সূর্যের রোদটাও প্রখর পরিমাণে বেরিয়ে গেছে, দেখেছেন কি সুন্দর লাগছে। আর এইদিকে রোদ্দুরটা আছে প্রচুর পরিমাণে। এই যে দারুণ লাগছে না সত্যি? আপনারা হয়তো ক্যামেরায় কতটা ভালো দেখছেন তা সেটা আমি বলতে পারবো না, তবে আমি তো খালি চোখে দেখছি, মানে এই সৌন্দর্যের মানে বহিঃপ্রকাশ করা খুবই মুশকিল, একমাত্র শুধু অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করতে হয়। ঘড়িতে সময় এখন নেপালি সময় 7:11। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সিনু, আপার সিনু হয়ে ডোভানের উদ্দেশ্যে। তো এখান থেকে সাধারণত 11 কিলোমিটার হয়তো লাগতে পারে। এই যে দেখছেন আমরা যে গেস্ট হাউসে আছি, সেখান থেকে এই দেখা যাচ্ছে এই যে মাউন্ট অন্নপূর্ণাকে। তো ফোকাস করে দেখালাম, দেখতে পাচ্ছেন কেমন জায়গায় আছি বলবেন? তো আসতে চান এবিসি? যদি প্রকৃতিকে ভালোবাসতে চান, যদি পাহাড়ি জীবনের সাথে নিজেকে মেলাতে চান, যদি মনে করেন যে ট্যুরিস্ট নয় ট্রাভেলার হিসেবে নিজের জীবনটাকে বেশি নয় 7-8 দিন কাটাবেন, তাহলে অবশ্যই আসতে পারেন অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে। তো আপনারাও মনে সাহস রাখুন, এর জন্য ট্রেন্ড ট্রেকার হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা শরীর আর মানসিকভাবে সুস্থ থাকলেই আর নিজের বহন ক্ষমতা থাকলেই, মানে লাগেজ ক্যারি করার বহন ক্ষমতা থাকলেই আপনারা করতে পারেন এই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। তো এই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল চুমরং ভিলেজ, আর এই হচ্ছে ভিলেজের ভিউ। এই ভিলেজেই আমরা ছিলাম। এখন মোটামুটি এখানে ব্রেকফাস্ট দিয়েছে, আর সামনে এই মাউন্টেন রেঞ্জের ভিউ, ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা। চুমরঙের ব্রেকফাস্ট, ডিমের পোচ, তার সাথে একটা দিয়েছে চাপাটি। এই হচ্ছে চাপাটি, একটা খেলেই মোটামুটি পেট একটু ভরে, যথেষ্ট মোটা, আর তার সাথে ডিম। তবে এই জিনিসটা একটু অয়েলি, তার সাথে একটু চিনি দেওয়া আছে। ডিমটা অয়েলটা সোক আউট করে। নেপালি বিল্লি খারাপ নয়, মিষ্টি মিষ্টি ডিয়ারে ভর্তি আছে বই। আমরা সাধারণত ব্রেড দিয়ে খাই, তো এখানে চাপাটি দিয়ে খাচ্ছি, টেস্টটা অন্যরকম লাগছে। কালকের ব্রেড অমলেটের থেকেই ভালো খেলাম, চাপাটি আর অমলেট খেয়ে পেটটাও ভরলো।
আর তার সাথে লিকার চা। যদি সাক্ষী থাকতে চান এরকম একটা অনুভূতি নেওয়ার আর এইরকম একটা জায়গায় নিজেকে কি বলবো, কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না, নিজেকে এই জায়গার সাথে একাত্ম করে এই যে এই রকম একটা রূপের সাক্ষী থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে এবিসি বেস ক্যাম্পে। তো সত্যি পাহাড়ি এই প্রকৃতির সাথে পাহাড়ি এই চা সত্যি এক অনবদ্য কম্বিনেশন, দুর্দান্ত, যাকে বলা কম হবে। আর আপনারা এই যে ভিডিওটি দেখছেন সরাসরি আমাদের চুমরঙের যে হোমস্টে সেই হোমস্টে থেকে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে কাঁধে করে। এবার এখান থেকে তাতো পানি মানে হচ্ছে এই গরম জল নিয়েই আমরা বেরিয়ে যাব সোজা সিনু আপার সিনু হয়ে ডোভানের উদ্দেশ্যে। অন্নপূর্ণা বেস ক্যাম্প বাঁদিকে আর চুমরং ঝিনু হট স্প্রিং ডান দিকে। এখান থেকে সোজা আমরা যাব, এই আমাদের ছিল হোমস্টে, আর এখান থেকে সোজা সামনের দিকে যাব আমরা এবিসির দিকে। হোমস্টে থেকে সিনুয়া যাওয়ার ব্রিজটা যতটা কাছে লাগছিল আদবে সেটা ততটা কাছে নয়। বেশ খানিকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে তবেই ওই ব্রিজটা পার হতে হবে। আর বাকি দুদিনের মতন আজকেও সূর্যের আলো একদম যথেষ্টভাবে পড়েছে, আকাশ একদম পরিষ্কার। কারণ আলো যতক্ষণ থাকবে বা সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভালোভাবে এই চড়াইগুলো পেরিয়ে যেতে পারবো। আর বৃষ্টি আসলে সূর্যের আলো ক্ষীণ হয়ে এলেও কিন্তু ট্রেকিং করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা চলেছি সিনু যাওয়ার আগে যে আর একটা ঝুলা পুল আছে সেইখানে, সেই ঝুলা পুল পার করে আমাদের যেতে হবে সিনুর দিকে, যে আমাদের চার মূর্তি। এখন মোটামুটি খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্টের পর সবাইকার মধ্যেই অফুরন্ত জোশ, সেই জোশের সাথেই আমরা নেমে চলেছি। এবার জানি না ওই পাহাড়টায় উঠতে গিয়ে কতটা জোশ অবশিষ্ট থাকবে। ওই যে সামনের ব্রিজটা দেখছেন ঝুলাপুল, ওইটাকেই পার করে আমরা যাব সিনুর উদ্দেশ্যে। আর এই যে এবিসি আবার মেঘেতে ঢাকা পড়েছে অন্নপূর্ণা। তবে এই রাস্তায় বেশি ভিড় বিদেশিদের, ইন্ডিয়ান আছে একদমই অল্প মাত্রায়। হ্যাঁ, আর আমাদের চার মূর্তির অন্যতম মান্ডি ও সবাইকে ইন্ডিয়ান কালচারে অভ্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। রাস্তায় যেই পাস হচ্ছে তাকেই নামাজতে বলে অভিবাদন জানাচ্ছে। অবশ্য ভালো, বিদেশে গিয়ে নিজের দেশের কালচারকে এস্টাবলিশ করা একটা অন্যতম বড় ব্যাপার। ঠিক আছে, দেখা যাক এর তরফে আমাদের ভারত সরকার মান্ডিকে কোনো কৃতিত্বের সম্মান দেয় কিনা জানি না, তবে আমরা কিন্তু বাড়ি গিয়ে ওদের গ্যাস কোম্পানি থেকে দেওয়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে এখানকার মহিষ বা মোষ। নেপালিরা তাদের খাদ্যাভ্যাসের মধ্যে মোষটাকেও রাখে। নমস্তে। আমরা চলে এসেছি ঝুলাপুলের কাছে। লম্বাই স্টার্ট হচ্ছে সিনু যাওয়ার পথে যে ঝুলাপুল, সেই ঝুলাপুল। তো আমরা পার করছি এইসবে ঝুলাপুল। এই হচ্ছে সিনারিও। দারুণ দারুণ।
হ্যালো। তো ঝুলা পুল ক্রস করে আমরা চলে এলাম সিনুর দিকে। টুকুনি আমার ওদিক থেকে নেমে পড়লাম ব্রিজ দিয়ে এসে। এবার যা করতে হবে, এবার আমাদের আবার আপস্টেয়ার্সে টোটালটাই এবার উঠতে হবে, আর কোনো ডাউনস্ট্রিম নেই। নেপালি ভাই বন্ধুরা কতটা পরিশ্রমী হয়, তার সাথে আমাদের মান্ডিও নিজের লাগেজ কিন্তু নিজে নিয়ে উঠছে। অমরনাথের মতন কিন্তু ছড়িয়ে ফেলেনি। মোটামুটি এই যে চড়াই শুরু। আপাতত আজকে যে ডোভান পর্যন্ত যাব টোটালটাই এই চড়াই। আমার নিচে দেখতে পাচ্ছেন ঝুলাপুল। ওই ঝুলাপুলটা ক্রস করে এতদূর চলে এসেছি। তো আজকেও মোটামুটি মনে হচ্ছে চরমতম পরীক্ষার সম্মুখীন হতে চলেছি। চড়াই দিয়ে নেমে আবার ওঠা সত্যি কষ্টকর ব্যাপার। আর সামনের একটা চারটাং দেখাচ্ছে আপনাদের, এইটা ক্রস করে যেতে হবে। অন্ধকারে হলে মাথা ঠুকে যেতে পারে। দূরের ওই সিঁড়িটা উঠতে পারলেই চলে আসবো আমরা লোয়ার সিনুতে। আর এখানে মান্ডি আর অমিতের অবস্থা খারাপ হতে শুরু করে দিয়েছে। আর ওই দূরের চুমরং গ্রাম থেকে আমরা এখন পৌঁছালাম লোয়ার সিনুতে। অনেকটাই ক্রস করে এলাম, ঘাম ঝরছে, গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছে। তবে আমি সাজেস্ট করব যারা ট্রেকিং করতে আসতে চান তারা একটা টি শার্ট আর হাফ প্যান্ট যথেষ্ট, আর সাথে একটা গরমের জ্যাকেট রেখে দেবেন। ঠান্ডা লাগলে গায়ে দিতে পারেন, আর বৃষ্টি হলে রেনকোট, পঞ্চু, হোয়াট এভার যেটা আপনার ভালো লাগে সেটা। তো রোদ্দুরটা বেরিয়েছে, তার সাথে ঘামও ঝরছে প্রচুর। আমরা এখন লোয়ার সিনুতে প্রবেশ করতে যাচ্ছি। আর এই হচ্ছে লোয়ার সিনুর ফার্স্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর ওই যে আমার 4 মূর্তি 2 মূর্তি আসছে, আর ওইটা হচ্ছে চোমরং। এখন আমরা এই মুহূর্তে লোয়ার সিনুয়ার বা সিনু দুরকমই নাম, মানে আমরা এক এক রকমভাবে চিনছি। কেউ সিনু বলছে, কেউ সিনেমা বলছে। তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। মোটামুটি চোমরঙের নিচের দিক থেকে আসতে এখানে 45 মিনিট সময় লাগলো। এখনও পর্যন্ত আমরা ঠিকভাবেই হাঁটছি। যদি এইভাবে হাঁটতে পারি তাহলে আশা করছি যে বৃষ্টি আসার আগে আমরা ডোভান পৌঁছে যেতে পারব। পাহাড়ি এই পরিবেশে চলছে সূর্যের আলো আর মেঘের লুকোচুরি খেলা। আমরা লোয়ার সিনুয়ার একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, যেখান থেকে পিছনে দেখা যাচ্ছে চোমরং গ্রাম, যেখান থেকে আমরা এসেছি। আর তার সাথেই সিনুয়ার মনোরম করা প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাদের সত্যি মনকে পুলকিত করে তুলবে। লোয়ার সিনুয়ার গেস্ট হাউসগুলো সত্যি খুব সুন্দর জায়গায় আছে। আর আমরা আপার সিনুয়ার দিকে এই সিঁড়িটা দিয়ে যাব। এবার এই ট্রেকিংয়ের রাস্তায় এই ওয়ারেস গলা জলটা অনেকটাই কাজে আসছে। তো মোটামুটি অনেকটা এনার্জি গেইন করতে সাহায্য করছে এই ওয়ারেস গলা জল। আর তার সাথে প্রচুর রোদ্দুরও আছে, যার জন্য আমাদের অনেকটা হেল্প হচ্ছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই ব্যাগে করে ওয়ারেস বা গ্লুকন্ডি এই জাতীয় জিনিস আপনারা ক্যারি করবেন। অন্তত কিছু সময় অন্তর যখন ক্লান্তি লাগবে, এই ওয়ারেস গলা জল খেলেও আপনারা অনেকাংশে একটু স্বস্তি অনুভব করবেন এবং একটা এনার্জিও গেইন করবেন আগে এগোনোর জন্য। বর্তমানে যে জায়গাটির মধ্যে দিয়ে যাচ্ছি এটি সাধারণত আপার সিনু এবং লোয়ার সিনুর মধ্যবর্তী কোনো একটি অংশ। এইখানে বেশ কিছু বছর আগে পর্যন্ত হেলি সার্ভিস চালু ছিল। তবে এই জায়গা থেকে বর্তমানে আর হেলি সার্ভিস না থাকলেও হেলিপ্যাড গ্রাউন্ড হিসেবে এই জায়গাটিকে এখনও চিহ্নিত করা আছে। এই হেলিপ্যাড গ্রাউন্ডের উপর দিয়েই আমাদের যেতে হবে আপার সিনুয়ার দিকে। এই হচ্ছে আমার পেছনের ভিউ। তো কষ্ট করার সাথে সাথে যখন কৃষ্ণটাকে পাচ্ছি খুবই আনন্দ হচ্ছে। আর দারুণ, মানে অভাবনীয় সুন্দর, মানে সত্যি প্রকৃতির কোনো তুলনা হয় না। মানে নাথিং ক্যান বিট দ্য ন্যাচারাল বিউটি অফ আওয়ার নেচার। মানে সত্যি অভাবনীয় সুন্দর।
তো দূরে হচ্ছে চুমরং গ্রাম। এখন আমরা আপার সিনুর পথে আছি। এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা, যারা পটাররা আছে তারাও বসে রেস্ট নিচ্ছে। এই যে আমরাও মোটামুটি বসে এই ছাওয়াতে রেস্ট নিচ্ছি। তো এতটাই গরম হচ্ছে, যার জন্য বলছিলাম আপনাদেরকে যে ফুল প্যান্ট থেকে হাফ প্যান্ট করে দিয়েছি। মানে ঠান্ডা হাওয়াটা লাগছে, সবাই তাই করে নিয়েছে, কারণ এতে ওঠার সময় যে ঘামটা হচ্ছে পায়েতে, তো ঠান্ডা হাওয়াটা লাগলে বেশ রিলিফ লাগছে, আর কষ্টটাও অনেকাংশে কম মনে হচ্ছে, যাতে আমরা ওপর দিকে যার পক্ষে উপযোগী। এইটা হচ্ছে আপার সিনু, আমরা লোয়ার সিনুয়া ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আর ওই ওপরটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপার সিনুয়া। আর এই হচ্ছে ভিউ, এমবিসিটা দেখা যাচ্ছে এখান থেকে। ও এখানে আবার ক্যামেরাও বসানো আছে। এটা একটা ছোট্ট মার্কেট, যেখানে সমস্ত রকম ট্রেকিংয়ের জিনিসপত্র থেকে শুরু করে চপ্পল, জুতো, এগুলো সব পাওয়া যাচ্ছে। লোয়ার সিনু শেষ হয়ে গেল, এবার আপার সিনুর দিকে যাচ্ছি। ভয়ঙ্কর দুর্গম চড়াই, তার সাথে মনোমুগ্ধকর করা প্রাকৃতিক সৌন্দর্য, এই দুইয়ের মেলবন্ধনে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম লোয়ার সিনুয়া থেকে আপার সিনুয়ার পথে। হাঁটতে হাঁটতে যখন মনে হচ্ছে এই হচ্ছে শেষ চড়াই, তখনই সারপ্রাইজের মতন আমাদের সামনে আর একটা করে চড়াই এসে অবতীর্ণ হয়ে পড়ছে। 160 মিটারে হচ্ছে সিনুয়া বা আপার সিনুয়া। এখান থেকে ব্যাম্বু ভিলেজ, সুন্দর একটা গ্রাম যেখানে বাঁশ গাছ থাকছে, সেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আর ডোভান এখান থেকে 3 ঘন্টা। তো দেখা যাক, এই লাস্ট চড়াইটা উঠলেই আমরা পৌঁছে যাব আপার সিনুয়াতে। তো এখানেতে খচ্চরের ব্যবহার মানুষকে নিয়ে যাওয়ার জন্য না থাকলেও জিনিসপত্র বওয়ার জন্য বা বহন করার জন্য খচ্চরের ব্যবহারের আধিক্য দেখা যায়। তার জন্য রাস্তাঘাটে প্রচুর পরিমাণে খচ্চরের মল দেখতে পাওয়া যায়। সুতরাং তীর্থযাত্রা হোক বা ট্রেকিংয়ের রাস্তা, খচ্চরের মল কিন্তু পিছু ছাড়বে না। এখন আপার সিনুয়াতে বসে সবাই এখন একটু ড্রাই ফ্রুটস খাচ্ছে শরীরে এনার্জি বাড়ানোর জন্য। মান্ডি আবার খেজুরের খোলা ছাড়াচ্ছে। মান্ডির বন্ধু বেরিয়ে পড়েছে ড্রাই ফ্রুটস এনার্জি গেইন করার জন্য। আপাতত এনার্জিটাই লাগবে বেশি করে। প্রায় মোটামুটি হাফের কাছাকাছি এসেছি, এখনো হাফ রাস্তা যেতে বাকি আছে। হচ্ছে ড্রাই ফ্রুটস, আমন্ড আছে, ব্লুবেরি আছে, রেড চেরি আছে, আখরোট আছে, কাজু মিশিয়ে সব আমাদের ড্রাই ফ্রুটস। খুব সুন্দর জায়গা। আমরা ঘানরুক থেকে চলে এসেছিলাম কোমরঙে। কোমরং থেকে এই রাস্তাটা দিয়ে গেছিলাম চুমরং। চুমরঙে কাল ছিলাম। এবার এখন আছি সিনুয়া। সিনুয়া হচ্ছে 2350 মিটারে। সেখান থেকে ব্যাম্বো হচ্ছে 2300, ডোভান হচ্ছে 2600। আমরা যাব এইখানে ডোভানে, আজকের ডেস্টিনেশন ডোভান। আর যাদের ক্ষেত্রে এই ম্যাপটা কাজে আসতে পারে তারা পজ করে ছবিও তুলে নিতে পারেন। রেস্টুরেন্ট, তো আমরা আবার এখান দিয়ে যাব ব্যাম্বোর দিকে। ব্যাম্বো ভিলেজটা 50 মিটার নিচে আছে। আবার সেখান থেকে আবার ডোভান যেতে গিয়ে আমাদের 300 মিটার উঠতে হবে। আপার সিনুয়ার হোমস্টেগুলো খুব সুন্দর করে সাজানো। তো এই হোমস্টের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব এবিসির দিকে। আর এই দিকে দেখছেন বিভিন্ন গ্রুপ যারা এসছে তারা তাদের স্টিকার এখানে দিয়ে দিয়েছে। আবার এই চড়াইতে আমরা উঠব। এই পাশে পাশে দেখছেন হোমস্টেগুলোতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, ফুলের খুব সুন্দরভাবে সাজানো।
অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটি এমন একটি ট্রেক, এই ট্রেকের রাস্তাগুলি সাধারণত যতটা না নর্মাল চড়াই, তার থেকে বেশি আপনাকে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে এবং সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। সাধারণত নর্মাল হাঁটা চলার ক্ষেত্রে যে ট্রেলগুলো থাকে, বিশেষত এই অন্নপূর্ণা বেস ক্যাম্প অভিযানে সেই ট্রেলগুলো আপনাকে সিঁড়ি ভেঙেই পার করতে হবে। যারা প্রকৃতিকে একটুখানি হলেও ভালোবেসে থাকবেন, তাদের কাছে এই যাত্রাটা একটা অনবদ্য অবিস্মরণীয় হয়ে থাকবে। মানে কি বলবো, এই যাত্রাটার ক্ষেত্রে এত রকমের অ্যাডভেঞ্চার আছে, এত রকমের অভিজ্ঞতা আছে, এত রকমের শিক্ষণীয় জিনিস আপনারা পাবেন, তো সেটাকে আপনি কোনো কিছুর সাথে রিলেট করাতে পারবেন না। যদি কমপ্লিট ট্রেক বলতে আপনারা কিছু জানতে চান, তাহলে আমরা অবশ্যই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেককে 10-এ 10 দিতেই পারি। এই মুহূর্তে আছে অক্সিজেন ফ্যাক্টরির মধ্যে দিয়ে। কি ঠান্ডা দেখেছিস? ও ভাই, মারাত্মক ঠান্ডা। এটা ঠিক মানে চিলিং ঠান্ডা না, এটা শীতল। হ্যাঁ, একদম শীতল, স্নিগ্ধ করে দিচ্ছে, মানে শরীরের ক্লান্তিটাকে মিটিয়ে দিচ্ছে। কি বাহ, সেই এয়ার ফ্রেশনার। ব্যাম্বো যাওয়ার রাস্তায় একটা এয়ার ফ্রেশনার খুঁজে পেলাম। না, নুন আছে, আছে। নুন চিনি করে ইয়ে করে খা। ওই হ্যাঁ, আমার মাথায় যাই করি সবাই কিন্তু ক্যামেরা বন্ধ করে দিন, এখন যাচ্ছি ব্যাম্বো ভিলেজের দিকে। এখন নামছি, আবার আমাদের উঠতে হবে। দারুণ মনোরম প্রকৃতি এই স্থান, একদম শীতল করে দিচ্ছে। চারিদিকে নানা রকম পাখি আর ঝিঁঝি পোকার আওয়াজ, পুরো সবুজের সমারোহ। রডোডেন্ড্রন গাছ, লাল ফুলের সমাহার। এরকম পুরো জঙ্গলের ভেতরেই বহু এরকম গাছ রয়েছে সাইডে সাইডে। আর ব্যাম্বো ভিলেজ শুরু হতে চলেছে, তার নিদর্শন হচ্ছে এই বাঁশ গাছগুলো। জীবনে যদি নিজেকে নতুন করে চিনতে চাও, তাহলে অবশ্যই যে কোনো একটা ট্রেক তোমরা করো, এটা আমার মতামত। মোটামুটি এই এখন আবার যে ব্যাম্বোর দিকে যাচ্ছি, পুরোটাই ঘন সবুজ। আর এখানে হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কেননা গাছের ছায়া আছে আর তার সাথে মৃদুমন্দ হাওয়াও চলছে। দারুণ লাগছে, দারুণ। এখানে প্রায়শই এখন মোটামুটি দেখা যাচ্ছে এই সময়। আর যা পটাররা বললেন যে সব থেকে বেশি ভিড় হয় ট্যুরিস্ট হিসেবে ইন্ডিয়ানদের, তারপরে হচ্ছে ইউএস, তারপরে ইউনাইটেড কিংডম, তারপরে অস্ট্রেলিয়া। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে গিয়ে বেশ কিছুটা ক্লান্ত এবং ক্ষুধার্ত, সময় একটু বিশ্রামের। মোটামুটি সবাই এখানে বসে আছে আর আমাদের কাপা রাইস খাওয়া হবে। তো এটাতে একটা পার্সেন্টেজ জল অ্যাড করলে, গরম জল অ্যাড করলেই চালটা একটা প্যাকেজিং অবস্থায় আছে, সেইটা সামান্য একটু বয়েলিং হয়ে আমাদের খাওয়ার যোগ্য তৈরি হয়ে যাবে। তো আপাতত তো কখন খাওয়া জুটবে জানি না, তাই মাঝখানেই কাপা রাইস দিয়েই আপাতত প্রয়োজন মেটাচ্ছি। এখন এখানে এই যে সিজওয়ান রাইস আর দম বিরিয়ানি এখানে রাখা হয়েছে। এবার আমরা এতে গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে আমরা তারপরে এটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখবো ঢাকাটা। তারপরে এটা কিছুটা একে প্যাকেজিং করে কিছুটা প্রিপারেশন করা আছে, তারপরে বাকি প্রিপারেশনটা হয়ে যাবে। আর একটু দে, ব্যাস। এবার একটুখানি এবার চাপা দিয়ে রাখতে হবে, চাপা দিয়ে 10 মিনিট রাখতে হবে। তারপর আমাদের দম বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর তোদের কি আছে? সিজওয়ান রাইস। দম বিরিয়ানি আছে। আচ্ছা, মান্ডি আর অমিতের আছে সিজওয়ান রাইস। এই হচ্ছে দম বিরিয়ানি। না, নরম হয়েছে।
বানা দুই বানা জানি না কেমন খেতে লাগবে। কেমন লাগলো মান্ডি? মোটামুটি कैसा लगा? একদম বেকার। दीप ফার্স্ট টাইম বেশি করে গরম জল দিলে হয়তো খেতে ভালো হতে পারত, খুব একটা বেশি ভালো না। মোটামুটি খেলাম, তবে অত্যাধিক মশলা দেওয়া, তবে এই ধরনের প্যাকেজিং খাবারের ক্ষেত্রে বেশি মশলা দেওয়া উচিত নয়। আর গরম জলটা দেওয়ার পর একটা টকটক স্বাদ অনুভূত হচ্ছে, তো ওই জন্য আমরা কী করেছি, গরম জলে ফুটিয়ে সেই জলটাকে ফেলে দিয়ে জাস্ট চালটা খেয়ে নিলাম। কেননা যদি বাই চান্স সেই জলটা গিয়ে শরীরে যদি কোনো রিয়াকশান করে তাহলে আমাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যাবে। তো এটাতেই চললাম মোটামুটি, আপাতত পেট ভর্তি হলো হালকা করে। এবার যা যাক ব্যাম্বো থেকে ডোভান আজকের গন্তব্য। এরই মধ্যে আকাশ প্রায় অন্ধকার হতে শুরু করে দিয়েছে, চেষ্টা করব বৃষ্টি আসার আগে অনেকটা এগিয়ে যাওয়ার। ওই যে দূরে ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ডোভান। আমাদের গন্তব্য অতটা হবে আজকে, এখন আবার এই রাস্তা দিয়ে আমরা নামবো। পাখির কলরবের সাথে চলতে থাকুক আমাদের এই পায়ের পদযাত্রা। এই যে প্রকৃতি, এটাকে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মাঝে মধ্যে এমন একটা সময় এসে হাজির হচ্ছে, তখন মনে হচ্ছে যে সামনের দিকে যত এগোচ্ছি তত জঙ্গলের পরিমাণ বেড়েই চলেছে। কোথাও হাঁটতে গিয়ে আমরা একে অপরকে এই গভীর জঙ্গলের মধ্যে হারিয়েও ফেলেছি। আমারটা কে যাবে? এই হারিয়ে যাওয়ার মধ্যে কোনো আক্ষেপ নেই, আছে কেবল আনন্দই আনন্দ, নিজের সাথে প্রকৃতিকে জুড়ে ফেলার আনন্দ। তাই আমি অ্যাজ এ ট্রেকার আপনাদের বলবো, শহরের কৃত্রিম পরিবেশ থেকে একবার বেরিয়ে এসে প্রকৃতির এই বিশাল ব্যাপকতার মধ্যে নিজেকে মেলে ধরুন, আপনি নিজেকে অবশ্যই খুঁজে পাবেন। আমাদের জীবনের সমস্যাগুলো পাহাড়ি রাস্তার ঠিক চড়াই উতরাইয়ের মতন, যেমন জীবনের চড়াই উতরাই আপনাকে বিমর্ষ করে ফেলবে আর আপনি সেখানে কোনো পথ খুঁজে পাবেন না। কিন্তু পাহাড়ি চড়াই উতরাইয়ের শেষে আপনি যখন আপনার ডেস্টিনেশনকে খুঁজে পাবেন, তখনই বুঝতে পারবেন কিভাবে জীবনের চড়াই উতরাইগুলোকে কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সত্যি প্রকৃতির এই অপার সৃষ্টি দেখে মুগ্ধ হয়ে বারবার এই পা থমকে যাচ্ছে জঙ্গলের সবুজের ছাতার নিচে। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আমরা হাঁটছি, এখনও অবধি আমরা ব্যাম্বো পৌঁছাতে পারিনি। এরই মধ্যে সূর্য মেঘের কোলে মুখ লুকিয়ে ফেলেছে। যদি বৃষ্টিপাত আসে তাহলে খুব মুশকিলে পড়তে হবে, তবে চেষ্টা করছি তাড়াতাড়ি এই ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে ব্যাম্বো পৌঁছে যেতে। এটা হচ্ছে রডোডেন্ড্রন ফুল। পিওর নেচার, 100% অক্সিজেন। You need this type of climate in India. তবে মান্ডির মধ্যে যে একটা ব্লগার হওয়ার ক্ষমতা আছে, সেটা ওকেই অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে নিয়ে না আসলে আমরা কখনোই জানতে পারতাম না। সত্যি ও এতটাই প্রকৃতিকে ভালোবেসে নিজেকে মেলে ধরেছে যে নিজেই ব্লগ করতে শুরু করে দিয়েছে, তাও সেটা আমাদেরকে আড়াল রেখেই। তো এটা একটা শুকিয়ে যাওয়া ঝর্ণা। বর্ষা আসলে, প্রকৃত বর্ষা আসলে প্রবল জলধারা এখান দিয়ে প্রবাহিত হবে, হয়ে সোজা এই নিচের গিয়ে নদীতে মিশবে। আর এই হচ্ছে ব্যাম্বু যাওয়ার আগে যে পুল, সেই পুল। নদীর মধ্যে পড়ে গেছে। চারিদিকে ঘন বাঁশের জঙ্গল দেখে একটা অনুমান করা যেতেই পারে যে আমরা ব্যাম্বো গ্রাম থেকে খুব একটা দূরে নেই। তবে এই বাঁশ গাছগুলো
আমাদের সমতলের মতন অত বড়ও হয় না, অত মোটাও হয় না, আর বেশি শক্তপোক্তও হয় না। পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তাকে পিছনে ফেলে রেখে এসে বেশ বড় বড় সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে ব্যাম্বোগ্রামে পৌঁছানোর জন্য। এই পর্যায়ে কমপক্ষে প্রায় 2000 সিঁড়ি ভেঙেই আমরা চলে আসবো একদম ব্যাম্বোগ্রামে। এটা দিয়ে নিচে গেলেই আমরা পেয়ে যাব ব্যাম্বু ভিলেজ। ও যে তিমক্কে লাগে যাচ্ছে। চলার পথে অনেক সময় রাস্তায় দেখবেন এরকম ঝর্ণার জল পড়ছে, তো সেটাকে পেরোতে চাইবেন না, কেননা একটু অসাবধানতায় পেরোলেই পা ফসলে যেতে পারে। এরকম কিছু ঝর্ণা, সেইগুলোকে সঙ্গে নিয়ে মোটামুটি আমাদেরকে এগোতে হবে, হচ্ছে ব্যাপার। 10 মিনিট করে করে আগে 20 মিনিট বলছিল। অবসান আমরা পৌঁছে গেলাম 2145 মিটারে ব্যাম্বু ভিলেজে। হচ্ছে ব্যাম্বু ভিলেজ। প্রায় বাঁশ গাছের জন্য এই গ্রামের নাম হয়েছে ব্যাম্বু। চারিদিকে পুরো বাঁশ গাছে ভর্তি। নেক্সট স্টেশন দোভান। তাই একটু বাংলায় বলে দে কি বলছে। হ্যাঁ, অন্নপূর্ণা স্যাংচুয়ারি হচ্ছে একটা মানে পবিত্রতার নাম আছে, ঠিক আছে। এই পবিত্র নামের জন্য এখানে মোষের, তারপর চিকেন, তারপরে তোর গরুর মাংস, এগুলো এখান থেকে হিন্দু হিসাবে, তাই জন্য এখান থেকে তোমার মোষের, তারপর চিকেন, তারপর তোমার শুয়োরের মাংস আর গরুর মাংস, এই জিনিসগুলো এখান থেকে নিয়ে যাওয়া মানা, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। শুধুমাত্র পাঁঠার মাংস আর ভেড়ার মাংস এখান থেকে খেতে পারবে, বা মানে নেক্সট যা স্টপেজ আছে সেখানে খেতে পারবে। এই জন্য বলছি যে এইখানে মেনু যেটা হোটেল থেকে দেওয়া হবে সেইটাই খাও, আর বার্গেনিং করো না। আচ্ছা, অবশ্যই। 6টা লজ আছে এখানে, ঠিক আছে। কি কি 6টা লজের নাম দেওয়া রয়েছে: বুদ্ধ গেস্ট হাউস, ব্যাম্বু গেস্ট হাউস, ব্যাম্বু লজ, ট্রেকিং গেস্ট হাউস, গ্রিন ভিউ গেস্ট হাউস। 6টা নয় 5টা খালি, এখানে 5টা দেখাচ্ছে, বাট উপরে 6টা। ও ইকো ফ্রেন্ডলি লজ। হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি লজ। এখন তাহলে আর একটা এখন বেড়েছে। হ্যাঁ, অন্নপূর্ণা রিজিয়ন যেটা আছে বা নামকরণ, সেটাতে শুনেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের হিন্দু অরিজিন থেকে উৎপত্তি। তো নেপালি কালচার বা সমস্ত কিছুই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হিন্দু কালচারের সাথে একই সাথে মিশে আছে, বা এখান থেকেই উৎপত্তি। যা কারণ এখানে বিভিন্ন মুক্তিনাথ থেকে শুরু করে পশুপতিনাথ থেকে শুরু করে বিভিন্ন হিন্দু ধর্মের সাথে বা হিন্দু শাস্ত্রের সাথে সম্পর্কযুক্ত বহু মন্দির আছে। তো মোটামুটি 20 মিনিট করতে করতে প্রায় 40 মিনিট হেঁটে আমরা এখন পৌঁছে গেলাম ব্যাম্বু ভিলেজ বা ব্যাম্বু ভিলেজের সামনে। এবার এখানে হালকা 5 মিনিট আমরা একটু বিশ্রাম করে আমরা এগিয়ে যাব ডোভানের উদ্দেশ্যে। আছি ব্যাম্বু গ্রামে, হচ্ছে প্রথম বুদ্ধা গেস্ট হাউস। ব্যাম্বু গেস্ট হাউস, ওয়ে টু এবিসি। হচ্ছে ব্যাম্বু লজ, ট্রেকিং গেস্ট হাউস। 6টা লজের মধ্যে লাস্ট ইকো ফ্রেন্ডলি লজ পেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে চলেছি ডোভানের উদ্দেশ্যে। আকাশ এখনও মেঘলাইয়া হয়ে আছে, আর হয়তো এখানকার লোকেদের কথা অনুযায়ী 2 ঘন্টা, আমাদের সেক্ষেত্রে 3 ঘন্টাও লাগতে পারে। রাস্তা এবার চড়াই হবে, এখান থেকে আরও 300 মিটার উঁচুতে উঠলে আমরা ডোভান পাবো। ওই যে আপনাদের বলেছিলাম না, দোকানের দিক থেকে আগত যে খচ্চরগুলো আছে, এগুলো সাধারণত এই যাত্রাপথে মালপত্র বহনের কাজেই ব্যবহৃত করা হয়। তবে এখানেও তাই কেদারনাথের মতন এদের ওপর অতিরিক্ত মাল বহন করার এই অভিযোগ তো থেকেই যায়। একটা আসছে, খাড়াই রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে। ওই যে প্রথমে দ্বীপ গেল, গিয়ে দেখাচ্ছে কীভাবে সে উঠছে। অমিত নিচে একটু রেস্ট নিচ্ছে, মান্ডি এখানে। কি হবে তা জানি না, দেখা যাক, চলুন। বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আর আমরাও এই বৃষ্টির মধ্যে রেনকোট পঞ্চু পরে সব হাঁটছি, কেননা থামা আজকে যাবে না,
সুতরাং এই বৃষ্টির মধ্যে আমরা এই বর্ষাতি পরেই চলেছি ডোভানের দিকে, উঁচু নিচু রাস্তা দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কীরকম, আর প্রচুর পাথরে প্রচুর উঁচু নিচু। দেখা যাক। মান যাওয়ার রাস্তার চড়াই, আমরা প্রায় ব্যাম্বো থেকে 300 মিটার চড়াইতে উঠব। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ক্যামেরা এখানেই বন্ধ করছি। বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কমে গেলেও তবে সেই বৃষ্টিপাতের জন্য যে আমাদের ট্রেকিং রাস্তা যথেষ্ট ভিজে গেছে, পাথরের জায়গাগুলো প্রচণ্ড স্লিপ করছে, তার সাথে মাটির রাস্তাগুলোতে প্রচুরভাবে কাদা হয়ে গেছে। সুন্দর একটা ঝর্ণা আমরা পেরোতে পেরোতে যাব। এই যে খুবই সুন্দর, আমরা দেখতে পাচ্ছি। আবার উপরে ওঠা, দেখছেন জল যাচ্ছে। যারা মোটামুটি জলের বোতল সঙ্গে রাখছেন হয়তোবা দেখছেন পরে মাঝ রাস্তায় জল শেষ হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না, আপনারা ট্রেকিং করার রাস্তায় মাঝপথে অনেক এরকম ছোট বড় ঝর্ণা পেয়ে যাবেন, এবং সত্যিকারের খনিজ সমৃদ্ধ যে মিনারেল ওয়াটার, সেই মিনারেল ওয়াটারই আপনারা পাবেন। তো আমরাও এখানে হোমস্টে থেকে বেরোবার সময় অনেক সময় জলের বোতল নিয়ে বেরিয়েছিলাম, রাস্তায় শেষ হয়ে গিয়েছিলো। তো আমরা মাঝপথে এই সমস্ত ঝর্ণা থেকেই জল ভরে জলের চাহিদা মিটিয়েছি। চিকেন, বাফ, পক, মিট items are strictly prohibited from Pojengham Baraha Temple। মানে এখানে একটা কোনো বৌদ্ধিস্ট টেম্পল আছে যার জন্য শুয়োরের মাংস, মুরগির মাংস আর মোষের মাংস স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং সেটা এখানে ফেস্টুন করে জারি করা হয়েছে। এখনও আমরা ডোভান পৌঁছাতে পারিনি। ঘড়িতে সময় এখন 3টে বেজে 3 মিনিট, না সরি 3টে বেজে 18 মিনিট, আমি কলকাতার সময় বলছিলাম। তো এখনও আমরা ডোভান পৌঁছাতে পারিনি, তার সাথে আকাশ এখনও মেঘলা আর বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, আর আমরা এখনও আছি। এই যে 2 রত্ন পেছনে দাঁড়িয়ে আছে। তো যাই, আজকে ডোভান অবধি গিয়েই আমাদের জার্নি স্টপ করব, আর কালকে আবার দেখা যাবে কি হয়। আগে আপাতত সেফলি পৌঁছই, কেন ওই যে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, সেইটা বৃষ্টি হয়ে নামার আগেই আমাদেরকে পৌঁছাতে হবে। তো বলছে এখনও অবধি প্রায় আধা ঘন্টা বাকি আছে ডোভান পৌঁছাতে। চেষ্টা করছি সেই সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার। তো মেঘ পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, দারুণ দারুণ। এই মেঘ আসছে, এক একটা পাহাড়কে ঢাকছে, আবার তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এই বৃষ্টি হতে হতে জলের ফোর্স বেড়ে গেছে। বললাম না ভালো লাগবে, বিভিন্ন রকম, কখনো সূর্যের প্রখর তাতে ঘেমে যাওয়া, কখনো প্রবল বৃষ্টিতে ভিজে যাওয়া, আর প্রাকৃতিক রাস্তায় কখনো পাথরের মধ্যে দিয়ে হাঁটা, আর কখনো গরমে রেনকোটে ভেপারাইজ হয়ে যাওয়া। একদমই তাই, রেনকোটটা খুলতেও পারছি না, গরমে লাগছে। সব কিছুর মধ্যে একটা আলাদা রকমভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা অভিনবত্ব আছে। তো সত্যি যারা পাহাড়কে ভালোবাসে তারাই একমাত্র এর স্বাদ নিতে পারবে, আর যাদের সামান্য, দার্জিলিং তো দূরের কথা, পুরুলিয়া বাঁকুড়া পাহাড় গেলেও বমি পায়, তাহলে আর কিছু করার নেই। গুড নিউজ, ফাইনালি উই আর রিচড ডোভান। টুডে ইজ আওয়ার লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট। তো আপনাদেরকে দেখাচ্ছি
It Sir. means Sir. 9,500 feet above sea level. তো এই যে এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা চারজনেই একসাথে ডোভানে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2505 মিটার উঁচুতে অবস্থিত। তো আজকে আমরা এই ডোভানেই থাকবো। এই হচ্ছে ডোভান গ্রাম থেকে হিমালয়া হচ্ছে 2 ঘন্টা আর দেওরালি হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। সুতরাং আর যেহেতু ওয়েদারও খারাপ হচ্ছে তাই আমরা আগে যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করলাম, আমরা ডোভানেই থেকে যাব। যেহেতু এখন কটা বাজে, প্রায় 3:30 এরকম বাজে, আমরা ডোভানেই পৌঁছে গেছি। ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ওখানে আমাদের থাকার জন্য আজকে হোমস্টে বা হোটেল দেখতে হবে। তো ফাইনালি উই রিচড ডোভান। 3:35 বাজে আমরা পৌঁছে গেলাম ডোভানে। তো টার্গেট ছিল 4টের মধ্যে পৌঁছাবো, তো তার আগেই পৌঁছে গেছি আজকে, কারণ বৃষ্টিতে খুব তাড়া লাগিয়েছে আমাদেরকে, তাই মানে পায়ে তাড়া মেরে তাড়াতাড়ি করে চলে এসেছি। ডোভান 13 কিমি তুই ঘড়িতে সময় এখন 3:55। তো আমরা এই সময় চলে এসেছি ডোভানে। সাথে সাথে বৃষ্টি পড়ছে, তাই আমরা আপার ডোভানে যাইনি। তো আমরা টিপটপ হোটেলেই আমরা রুম নিয়ে নিলাম। আমাদের একত্রে ডবল বেডরুম দেওয়া হয়েছে, তার পাশেই আছে পায়খানা বাথরুম। তো আমাদের এখানে আমরা এখানে ব্রেকফাস্ট নিইনি, শুধু রাত্রে ডিনার নিয়েছি, আর ব্রেকফাস্ট গরম জলও নিইনি। তো ওনারা আমাদের এখানে 2200 করে প্যাকেজ বলেছিলেন। তো আমরা শুধু ব্রেকফাস্ট আর গরম জল বাদ দিয়ে আমরা 4 জনকার জন্য নিয়েছি 5500 টাকায়। তো 5500 টাকা হয়েছে এই হোটেল টিপটপ। তো এই হচ্ছে হোটেলের সামনের ভিউটা, এই হচ্ছে ভিউ। তো এই হচ্ছে সাইডে আমাদের রুম। সেফ তন্ময় আমাদের রান্না করা শুরু করে দিয়েছে। আজকে বিশাল বৃষ্টি হচ্ছে পাহাড়ে, সারাক্ষণ বৃষ্টি। দোকানে আছি আমরা এখন, সারাক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে খালি। এই বৃষ্টির মধ্যেই আমরা গরম গরম ম্যাগি খাওয়ার মজা নিতে চাই। ঠিক আছে, এই মুহূর্তে আছি ডোভানে, আর ঠান্ডাও অনেকটা পড়েছে, বৃষ্টি চলছে, তাই ম্যাগি রান্না শুরু করে দিয়েছি। অবশ্যই এনাদের থেকে পারমিশন নিয়েই করেছি। তো পারমিশন করলে এনারা সবই করতে দিচ্ছেন। ব্যাস, এই হচ্ছে আপাতত ম্যাগি খাওয়ার আনন্দ নেওয়া যায়। ঘড়িতে সময় এখন 6:53, প্রায় 7টা হওয়া হবে। এখন এখানে পর্যন্ত সূর্যের লাল আভা আছে, আর বৃষ্টিও থেমে গেছে। আর আপনাদেরকে এমবিসিটা দেখাই, মাউন্ট মাচাপুচারে। এটা হচ্ছে ভার্জিন পর্বত। এখন অবধি এই পর্বত আরোহণ করা সম্ভবপর হয়নি। উচ্চতা 6000 মিটারের মধ্যেই, 6998 সামথিং হবে, কিন্তু এর দুর্গমতার জন্য এটাকে এখনও পর্যন্ত আরোহণ করা যায়নি। যেহেতু মাছের লেজের মতন, সেই জন্য এটাকে ফিস্টেল হিসেবে নামকরণ করা হয়েছে। এক্ষুনি ওই হোটেলের রেস্টুরেন্টে খবর দিয়ে গেল যে এখনই ওদের ডিনার টাইম 6:30। তো আপনারা আধ ঘন্টা লেটে আসুন, 7টার মধ্যে ডিনার করে নিন, তারপরে আর ডিনার পাওয়া যাবে না। তো মোটামুটি সাধারণত পুরোটাই অবাক হলো, দেখা যাক। তো এক দিন তো হয়তো মানে ঠিকভাবে হয়তো বাড়িতে হয়তো ভাত খেতে খেতে 2-2:30 হয়ে যায়, বা 3টেও হয়ে যায়।
সেখানে 6:30 7টায় ডিনার করা মানে একটা কি বলবো। আর সত্যি এখানে যেখানে যেরকম সেখানে সেরকম হতে হবে, কেননা এখানে লাইটিং ব্যবস্থা তো ভালো নয়। আর তারপরের কথা ঠান্ডার জন্য এনারা মোটামুটি সকালবেলা উঠে পড়েন, আমার সেখান থেকে মোটামুটি আস্তে আস্তে এনারা পরবর্তী সার্ভিসগুলো দিতে থাকেন। সুতরাং এনাদের কথা ভেবে রেখে তো এনাদের 7টাতেই লাস্ট টাইম, তো এখনই ডিনার আমাদের করে নিতে হবে। দেখা যাক, আপনাকে দেখাই। এই ভেতরটায় হচ্ছে ডিনার, হোটেলের ভেতরে কাঁচ দিয়ে ঢাকা, ভেতরে ঠান্ডা প্রবেশ করতে হবে না, এর ভেতরেই আমরা ডিনার করব। আর এই যে মাউন্ট এমবিসি, চলুন ডিনার করা যাক। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তাই আর বেশিক্ষণ দেখাতে পারলাম না, কারণ ফোনের চার্জ ড্রেন আউট হয়ে গেছে, তাই চার্জে দিতে হবে। हाँ हाँ बोलिए। ठीक है। हाँ इंडिया कौन से जगह है भैया? इंडिया कोलकाता से। कोलकाता से? हाँ बहुत बढ़िया है। तो এইখানে बम्बई तक गया, बम्बई गया, दिल्ली बम्बई- गया, सर महंगा है। তো এইখানে মোটামুটি আলাদা করে রুমেতে কোনো চার্জার পুট থাকে না, এরকম কিচেন বা ডাইনিং রুমে এরকম একটা সিস্টেম করা থাকে, সেইখানে এসে আপনাকে চার্জ আউট করতে। তাই আমার ফোনটাকে এখন চার্জ আউট করছি, তাই আপাতত রাখছি, দেখা হবে পরে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল, যেখানে আমরা যাব ডোভান থেকে মাচাপুচার বেস ক্যাম্প। তাই সাথে থাকুন এক্সপ্লোরার তন্ময়ের।